বিরতিপুর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা দেশের সাথে রাজ্যের জিবি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয় আজ। স্বাগত ভাষণের মধ্যে দিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দেশের 776টি জেলার 2100টি পিসিএ অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন স্বাগত ভাষণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যান্য হাসপাতালের মতো আগরতলা জিবি হাসপাতালেও পিসিএ অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের ভূমিকন্যা তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী প্রতিভা ভৌমিক মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। बधाई देना चाहता हूं क्योंकि इस बार टोक्यो ओलंपिक में ये देवभूमि ने भी अपना झंडा गाड़ दिया है और इसलिए आप सब अभिनंदन के अधिकारी हैं। उत्तराखंड की दिव्य धरा ने मुझ जैसे अनेक लोगों के जीवन की धारा को बदलने में बड़ी भूमिका निभाई। ये भूमि इसलिए मेरे लिए महत्वपूर्ण है, इस भूमि से मेरा नाता मर्म का भी है, कर्म का भी है। পিএম কেয়ার্স থেকে কনসেন্ট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র আমাদের রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সেগুলি দেখলেন। এবং আজকে রোগী কল্যাণ সমিতি এবং আমাদের ডক্টরদের প্রয়াসে 11 জন যারা কিডনির পেশেন্ট তাদের পার্মানেন্টলি যাতে ডায়ালিসিস করতে পারে। এবং ডায়ালিসিস অনেক সময় আছে চ্যানেলগুলি করলে অনেক দিন 1 মাস 2 মাস পরে সেগুলি থেকে ডায়ালিসিস শুরু হয়। আজকে যেটা করেছেন এবং তার জন্য যে 20,000 টাকা করে খরচা হয়েছে, সমস্ত খরচা আমরা রোগী কল্যাণ থেকে দিয়েছি। 15 জনকে টার্গেট করা হয়েছিল, 4 জন আনফিট হয়েছেন, তারা যদি কালকে ফিট হন তাদেরকে করে দেওয়া হবে। সমস্তটা খরচা আমাদের রোগী কল্যাণ থেকে আমার ডাক্তারবাবুরা সেটা করেছেন। 11 জনের মধ্যে মোটামুটি 4 জনকে আপনারা দেখেছেন ওটি থেকে নিয়ে ওনারা জ্ঞানও ফিরেছে এবং বাকিরা ওটিতে রয়েছেন। 2 জন এখনও ওটিতে ঢুকানো হয়নি। টোটাল 11 জনের আজকে অপারেশন হবে এবং আজকে থেকে ওনারা ডায়ালিসিস করতে পারবেন। যেটা বাইরে গিয়ে করতে হয় অনেক টাকা সাপেক্ষ, খরচার সাপেক্ষ, সেটা আজকে আমাদের জিবিপি হসপিটাল অনেক ভালো কাজ করেছেন। আমি ডাক্তারদেরকেও ধন্যবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী যে কোভিড চ্যালেঞ্জের জন্য মোকাবেলা করার জন্য, মানে যখন কোনো ধরনের অসুবিধা হয়, কঠিন পরিস্থিতি থেকে যখন কেউ সেটাকে টেনে তোলে, তখন নেতৃত্বের পরিচয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নেতৃত্ব দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রবাসীকে, দেশবাসীকে একটা সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন। তার জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। তো দুটা অক্সিজেন প্ল্যান্ট আমরা পেয়েছি এবং আজকের দিনে গোটা দেশের 132টা, তার মধ্যে আমাদের স্টেটে 8টা উদ্ঘাটন হয়েছে। অমরপুরও রয়েছে, মেলাঘরও রয়েছে, তার মধ্যে টোটাল 8টা আমাদের স্টেটে উদ্ঘাটন হয়েছে, 2টা জিবি হসপিটাল। রিপোর্ট খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট ট্যাগ অফ ওয়ার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিককে সম্বর্ধনা দেওয়া হয় আগরতলা আইএমএ হলে। ত্রিপুরা স্টেট ট্যাগ অফ ওয়ার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিককে সম্বর্ধনা দেওয়া হয় আগরতলা আইএমএ হলে। রাজ্যের প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভূমিকন্যা প্রতিভা ভৌমিক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সম্বর্ধনা দেন তারা। সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও সাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দেশের প্রতি প্রেম, ভালোবাসা, রাষ্ট্রহিত এবং মানুষের জন্য যে সমর্পণ, এটা আমাদের যুবক থেকে তাদের মধ্যে এটা কোনো অংশে কম নয়, একবারে প্রবল রয়েছে সেটা। তার জন্য আমি তাদেরকে প্রবুদ্ধ যুব বলি, আমাদের সিনিয়র সিটিজেনদেরকে। তো বিভিন্ন সময়ে আপনাদের কার্যক্রমে অংশগ্রহণ করেছি, তারা বলেছেন আজকে আসার জন্য। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন, ওনার উদ্বোধনী উনি আপনাদের কাছে রেখেছেন। ওনার ডিপার্টমেন্টের সমস্ত কীভাবে রাজ্যে কাজ চলছে আপনারা সেটা পেয়েছেন এবং আগামী দিন সেগুলি মানুষের কাছে তুলে ধরতে গেলে, কারণ অনেকে স্পোর্টসম্যান এই জায়গার মধ্যে রয়েছে। আমি একটা কথা বলবো যে খেলাধুলাটা হচ্ছে যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে কম্বোডিয়াতে, নিউজিল্যান্ডে, ইউএসএতে বিভিন্ন সময় এখনও এই খেলা কিন্তু জনপ্রিয়। কিন্তু যতটুকু জনপ্রিয়তার নিরিখে, ইন্টারেস্টের নিরিখে যতটুকু এটার প্রচার প্রসার পাওয়ার কথা, এটা হচ্ছে না।
তো রঞ্জিতবাবু আমাকে বলছিলেন এখানে আসার পর যে আমরা একটা ন্যাশনাল মিট করতে চাই, আমাদেরকে সহযোগিতা করতে হবে। ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব আমাদের উপর রয়েছে, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে আপনারা এগিয়ে যান। এই টাগ অফ ওয়ারের যে আপনাদের কর্মপন্থা বা আগামী দিনের যে প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিং নিয়ে আপনারা এগিয়ে যান। আমার দপ্তর থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে যা করার, যা সাহায্য করার আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। কারণ ক্রীড়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস দল ছাড়ার পর নিজ নতুন রাজনৈতিক দল শুরু করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। তার নতুন দলের নাম হলো টিডিএফ। ত্রিপুরার এক নতুন রাজনৈতিক দল টিডিএফ এর উদ্বোধন হলো আজ। কংগ্রেস থেকে বেরিয়ে এসে এই নতুন দলের পথ চলা শুরু করলেন পূজন বিশ্বাস। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আগরতলা প্রেস ক্লাবে সূচনা হলো ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট নামের নতুন দলের। উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্যরা। নতুন দলের সভাপতি হয়েছেন পূজন বিশ্বাস। বিভিন্ন অংশের লোকজন উপস্থিত ছিল নতুন দলের ঘোষণা পাকলগ্নে। সাধারণ মানুষের হয়ে কাজ করা এই দলের উদ্দেশ্য থাকবে বলে জানা যায়। জার্নালিস্ট ওভার হিয়ার, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আজকে আমাদের এই নতুন পার্টি লঞ্চিংটা সমর্থন করেছেন। এবং আমরা দেখেছেন আমাদের পার্টি ফ্ল্যাগ আজকে ডিসপ্লে করেছি। এটার মধ্যে এই যে ভিজুয়ালটা আছে, এটা একটা পিস এবং স্যাক্রিফাইসের একটা সিম্বল। তার জন্য এটা আমাদের পার্টির সিম্বল হিসেবে আমরা চুজ করেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের সিনিয়র মানুষরা যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের উপর, মাথার উপর ওনারা হাত রেখেছেন, তারা আমাদের মাথার উপরে সব সময় থাকবে এবং ওদের আশীর্বাদ নিয়ে, ওদের সমর্থন নিয়ে যে কোনো আমরা ডিসিশন ওদের সাথে আমরা মতামত নিয়ে তারপর আমরা এগিয়ে যাব। আর আপনারা দেখেছেন যে আজকে যে একটা ইয়াং ফোর্স আমাদের সাথে রয়েছে, সেটাই আমরা ধন্য। আমাদের উপরে একটা আশীর্বাদ এবং সামনের দিকে গণতন্ত্রকে রক্ষা করতে যেসব লড়াই করতে হয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে কালচারাল যে জিনিসটা রয়েছে, প্রত্যেক কমিউনিটির একটা কালচারাল অ্যাসপেক্ট রয়েছে, সেটাকে প্রমোট করা এবং ইউনিটি আনা এবং ঐক্যবদ্ধভাবে আমরা যাতে ত্রিপুরাতে পাহাড়ে এবং সমতলে আমরা একটা ভালো সুষ্ঠু সরকার করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য, সেটাই আমাদের প্রতিজ্ঞা। এই বলে আমি আমার বক্তব্য শেষ। রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন পানীয় জলের সমস্যা নিরসন করলেন আজ বিধায়ক রেবতী মোহন দাসের নিজ তহবিল থেকে। বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। আজ বিধায়ক রেবতী মোহন দাস বিধায়ক তহবিল থেকে একটি পানীয় জলের পাম্প বসিয়ে দেয় এবং অটল ধারার পানীয় জল একটি লাইনের সূচনা করেন বিধায়ক রেবতী মোহন দাস। দীর্ঘদিনের বিদ্যালয়ে জলের সমস্যা নিরসন হলো। দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে স্কুলে ছাত্রী যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের একটা দাবি এখানে পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের অপ্রতুলতার কারণে এখানকার ছাত্রী যারা আছে, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা আসলে একটা যন্ত্রণায় ভুগছে। কাজে আমরা যেটা বিভিন্ন সময়ে স্কুল থেকেও আমাকে অনুরোধ করা হয়েছে, কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যার কারণে আমাদের বিধায়ক তহবিল থেকে গভীর নলকূপটা স্থাপন করা হয়েছে, যাতে আপাতত কোনো সমস্যা না থাকে। তারপরেও আমি যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, অটল জলধারার একটা পয়েন্ট আমি এখানে আইনা ঢুকাই দেবো এবং যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য আজকে পানীয় জলের সমস্যা এবং পানীয় জলের সমস্যা আপাতত নিরসন, এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে। আর পরবর্তী সময়ে আমরা দেখবো আর কী কী সমস্যা আছে এটাকে দূরীভূত করতে পারবো। আজকে যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ এসছেন আমার নির্বাচনী এলাকায় এবং খবরটা কভার করার জন্য আপনারা এসছেন, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনিক স্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 20 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন মহকুমার থেকে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ চিঠি প্রেরণ করেন। স্বাধীনতা অমৃত মহোৎসবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবসকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। দেশের পাশাপাশি রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপি সিপাই জেলার দক্ষিণাংশের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালো কার্যকর্তারা। এদিন সুনামুড়া ডাকঘরের সামনে জড়ো হয়ে ডাক বক্সে ফেললেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পোস্টকার্ড। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সম্পাদক শুভজিৎ দাস সহ অন্যান্যরা। স্বাধীনতার অমৃত মহোৎসব হিসেবে
উপলক্ষে ভারতীয় জনতা পার্টি গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এই মাসের আজকে 7 তারিখ পর্যন্ত একটা সেবা এবং সমর্পণ দিবস হিসেবে উল্লেখ করেছেন। তার জন্য সারা ভারতবর্ষে প্রত্যেকটা বুথ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বিভিন্ন সেবা কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এই দিনগুলো অতিবাহিত হয়েছে এবং অন্তিম পর্যায়ে আমরা বেনিফিশিয়ারি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার দ্বারা যে বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি আছে, কিষাণ সম্মান নিধি, উজ্জ্বলা গ্যাস যোজনা, তারপর অটল জলধারা মিশন এবং যে বেনিফিশিয়ারি থেকে আমরা উপকৃত হয়েছি বা আমাদের এই এলাকার প্রত্যেকটা বুথে যারা উপকৃত হয়েছেন সবাই একটা পোস্ট কার্ডের মধ্য দিয়ে বা ইংল্যান্ড লেটারের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করে এভাবে পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন চিঠি ওনার কাছে পৌঁছে দিচ্ছেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে। তারই অঙ্গ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক স্তরে আজকের দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার 20 বছর পূর্তি হয়। এই 20 বছর পূর্তি উপলক্ষে আজকের এই দিনে তাকে সংবর্ধনা জানিয়ে রাজধানী আগরতলা পোস্ট অফিস মাধ্যমে চিঠি প্রেরণ করেন ত্রিপুরা বিজেপি মহিলা মোর্চা। মহিলা মোর্চার নেতৃত্ব সহ সাধারণ কর্মকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেপ্টেম্বর আমরা ভারতবাসী হিসেবে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই 7 সেপ্টেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো 20 বছরের ওনার যে প্রশাসনিক সফল মুখ্যমন্ত্রী এবং সফল প্রধানমন্ত্রী যে 7 বছর ওনার চলছে, উনি যে কার্যক্রম ভারতবাসীদের জন্য সাধারণত আমাদের গরিব অংশের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, তার জন্য আজকের এই বিশেষ দিনে ওনাকে আমরা বেনিফিশিয়ারি থেকে চিঠি লিখে ওনার উদ্দেশ্যে প্রেরণ করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার সুদীর্ঘ আয়ু কামনা করছি, উনি যেন সুস্বাস্থ্য থাকেন সেটা আমরা কামনা করছি। তা আজকে শুধু আমরা না, আমার সারা ত্রিপুরা রাজ্যে সেই কর্মসূচি আমাদের প্রদেশ স্তর থেকে বিভিন্ন মোর্চার স্তর থেকে আজকে গ্রহণ করা হয়েছে এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা 10,000-এর মতন সেই চিঠি বেনিফিশিয়ারির কাছে আমরা জনসংযোগ নিয়ে রেখে আমরা প্রধানমন্ত্রীকে আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু আমরা না, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের কার্যকর্তারা আজকের এই কর্মে সামিল হয়েছেন। আপনারা দেখেছেন এটা আমরা অনেক দিন ধরেই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, কিন্তু আজকের দিনটিকে আমরা বিশেষভাবে সামনে রেখে এই কার্যক্রমটা করলাম, কারণ ওনার সেই 7 সেপ্টেম্বর উনি প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেব। ভারতবর্ষের 10ম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত জনগণের প্রতি বিভিন্ন স্কিম থেকে শুরু করবে প্রকল্পের মাধ্যমে জনগণের উন্নয়নের অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই স্কিম এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের বিশালগড় বিধানসভা বিজেপি মণ্ডলের অন্তর্গত সমস্ত বুথে সমস্ত জনগণ বিভিন্ন সুবিধা লাভ করছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। তাই বৃহস্পতিবার দুপুর 12টায় বিশালগড় বিজেপি মণ্ডলের সমস্ত বুথের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ পোস্টকার্ড বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুশান্ত দেবের হাত ধরে বিশালগড় ডাকঘরের মাধ্যমে চিঠি প্রেরণ করেন। এই চিঠি প্রেরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুশান্ত দেব, বিশালগড় বিজেপি মণ্ডল মিডিয়া সেল ইনচার্জ বাপ্পি সাহা, বিজেপি মণ্ডল সহসভাপতি দীপক শীল, সাধারণ সম্পাদক তপন দাস। কি কারণে পোস্ট অফিসে আসা? অ্যাকচুয়ালি আপনারা সকলে জানেন, গত মাসের 17 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন গিয়েছিল। এই জন্মদিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আজকে আমরা বিশালগড় মণ্ডল কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি বুথ থেকে মোদীজিকে ধন্যবাদ জানিয়ে উনি যে কার্যক্রম মানুষের জন্য করছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাই পোস্টে ওনাকে চিঠি পাঠাচ্ছি। রিপোর্ট, খবর ত্রিপুরা। সন্তান বিক্রি করার মতো গুরুতর অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। সন্তান বিক্রি করার মধ্যে গুরুতর অভিযোগ উঠল বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। আর এই গুরুতর অভিযোগ উঠল হাসপাতালের এক নার্স যমুনা সাহার বিরুদ্ধে। তাকে সহযোগিতা করে হাসপাতালের এক ডাক্তার, এমনটি জানা যায়। ঘটনাটি প্রকাশ পায় গতকাল সন্ধ্যায়। আজ চাইল্ডলাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে শিশু সন্তানের মা এবং অভিযুক্ত নার্সকে তুলে নিয়ে আসে এবং চাইল্ডলাইন কর্তৃপক্ষের নিকট অভিযুক্ত নার্স যমুনা সাহার স্বীকার করে যে আগরতলা ক্যাম্পের বাজার চারিপাড়া এলাকায় শুভঙ্কর রায়ের কাছে 30,001 টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে। তখন খবর দেওয়া হয় চারিপাড়ার শুভঙ্করের বাড়িতে এবং বাচ্চা সহ শুভঙ্করের মা এবং স্ত্রী বাচ্চাটিকে বিশালগড়ে নিয়ে আসলে চাইল্ডলাইনের কর্তৃপক্ষরা হোমে পাঠিয়ে দেয়। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সংবাদ মাধ্যমের কাছে জানান, অভিযুক্ত নার্সের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
ওবিসি না, তাই নাকি এই হসপিটালে কর্মরত? না, স্থানের নাম কি এমন কিছু জানেন? কি কি কইছে আপনারে? আমার কইছে কমাইও তোর তো 4-5টা হইতে আছে, তুই কিতা করবি নিয়া গিয়ালা আমরা ফাইলা বড় করা বড় হইলে তুই মিস কে কইছে কথাটা? ওই যেটা নিয়েছে এই হসপিটালের নার্স? হ্যাঁ। এটা কি কোন হসপিটাল এটা? কবে হয়েছিল, মানে ডেলিভারি কবে হয়েছিল? বুধবারে। বাচ্চাটা আপনার কত টাকা দিছে? আমার শাশুড়ি 7 লাগে করেছে। কত টাকা? 30,000 টাকা দিছে তার, আমার শাশুড়ি 7 লাগে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রিপোর্ট খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজারে একটি ইকো গাড়ি থেকে 50,000 টাকা বিলিতি মদ উদ্ধার করে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। রাজধানী মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ গোপন অভিযান অব্যাহত। আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে এই অভিযান বলে জানা যায়। গোপন সূত্রে অভিযান চালিয়ে মহারাজগঞ্জ বাজার এলাকায় এক ইকো গাড়ি থেকে প্রায় 50,000 টাকার বিলিতি মদ উদ্ধার করে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ এবং সাথে আটক হয় এক ব্যক্তি। আমরা প্রায় প্রত্যেক দিনেই এন্টিলিকার রেড করে আসছি। তো আজকেও সে এন্টিলিকার রেড রাউন্ড হিসেবে আজকে আমাদের 7 বছরের লোক ছিল। তো আমরা গোলবাজারে বিভিন্ন জায়গাতে লোক ছিল। তো ওরা আজকে সকালবেলা প্রায় 10:30-11টার দিকে একটা ইকো গাড়ি আইডেন্টিফাই করে এবং ওই গাড়িটার মধ্যে প্রায় 50,000 টাকা দামের ফরেন লিমিট ছিল। তো সেটা ধরতে সক্ষম হয় এবং সঙ্গে ওই গাড়ির চালক যে মাল উক্ত সঙ্গে আমরা ধরতে সক্ষম হয়। কোন জায়গা থেকে আটক করা হয়েছে? আর সেটা গোলবাজারের যে গোপাল যে টাইজংশন আছে, গোপালের সামনে থেকে। কতজনকে আটক করা হয়েছে? একজনকে। কত টাকার মদ উদ্ধার? আনুমানিক 50,000 টাকা। লোকটার নাম? লোকটার নাম রামু সরকার। আগামী দিনে এরকম? হ্যাঁ, আমরা প্রায় প্রত্যেক দিনই চলছে। এর মধ্যে প্রত্যেক দিনই অ্যারেস্ট আছে এবং এটা কন্টিনিউ চলছে এবং এটা যাই থাকবে, একদম কন্টিনিউয়াস প্রসেস। রিপোর্ট খবর ত্রিপুরা। সুনামুড়া এলাকায় স্বামীর অবৈধ সম্পর্কের জেরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে। সুনামুড়া এলাকায় স্বামীর অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামী সহদেব ভূমিকের বিরুদ্ধে। ঘটনা গত মঙ্গলবার। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে 7 বছর আগে মেলাগড় থানা এলাকায় নলছরের সুমা দাস নামে একটি মেয়েকে সামাজিকভাবে বিয়ে করে সুনামুড়া থানা এলাকায় বেজি মারে সহদেব ভূমিকের সাথে। কিন্তু বিয়ের 3 বছর ভালো যাওয়ার পর সহদেব অন্য একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরে তার স্ত্রীর উপর প্রতিনিয়ত নির্যাতন সহ মারধর করত সে। কিছুদিন আগে স্ত্রীকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর ফলে গুরুতর আহত হন সোমা দাস নামে ওই গৃহবধূ। জিবি হাসপাতালে মৃত্যু হয়। মৃত গৃহবধূর ভাই জানান, সোনামুড়া থানার পুলিশ স্বামীকে গ্রেফতার করে সোনামুড়া থানার পুলিশ। এই ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে। বোনের বিয়ে হয়েছে আজকে 6-7 বছর আগে। 2-3 বছর ভালোই আসছিল। এরপরে হ্যাঁ অন্য কোন মহিলার সাথে সম্পর্ক এডিলে বোনজন জিজ্ঞাসা করতো, ফোন করতো বা জিজ্ঞাসা করলে বোনের ম্যাথ করতো, পিটা দিত। অনেকবার বিচার আচার হয়েছে, তারা গ্রাম মেম্বার প্রধান অনেকবার বিচার করছে। প্লাস থানার মাধ্যমে মীমাংসা হয়েছে কয়েকবার। পরে লাস্ট কিছুদিন আগে SDM সাহেবের খুব মীমাংসা করে দিয়েছে। কিছু পরে এডিলে গেছে কয়েকদিন ধরে বলে ভাই খরচ টস নেয় না, মানে কিছু আনে না। 4-5 দিন হয়েছে, আমারে কইছে না, আমারে কইছে। তো যেদিন প্রথম দিন মানে যেদিন মারছে ওই দিন সকালে প্রথমে হেরে মারছে, মাইরা নাকি দিয়ে রক্ত বার করে লেছে। কি দিয়ে মারধর করছে? ঘুষি টুসি দিয়েছে, আমি তা দেখছি না, আমি তো বাড়িতে ছিলাম। তো আমার ফোন করছে, ভাই আইদিন একটু এরকম মারধর করছে। তো আমি বলছি ঠিক আছে, আমি আইতাছি, ঘুমাইতে উঠছি, আমি আইতাছি। আমার বাড়ি ছিল নলচর, আমি যাইতে 10 মিনিট আমার একটু সময়টা লাগে। যাইতে যেতে তল ফেটে লাথি দিয়েছিল, তল ফেটে লাথি দিয়েছিলা শুয়ে গেছিলো, পরে আগুন লাগাই দিয়ে করতে লাগিয়েছি। আমি এই লাগাইছি। হ্যাঁ, মারধরের মানে কারণটা? মারধরের কারণ হ্যাঁ দেখতে পারে না, ভালো লাগে না এর কাছে। হ্যাঁ অন্য কেন সম্পর্ক আছে, অন্য কারোর লোকের সম্পর্ক আছে। কিছুদিন আগে বলে কোনো ওই বিলনিয়া নাই দিয়ে কোনো জানি 50,000 টাকা জরিমানা দিয়েছে। হ্যাঁ আমার বোনের ভাগাই নিচ্ছে। মানে কী কারণে জরিমানা দিচ্ছে? কোন মেয়ের লোকে কোন মহিলার লোকে ধরা হচ্ছিল, ধরা করে 50,000 টাকা জরিমানা দিয়েছে। আর হ্যাঁ আমার বোনের ভাগাই নিচ্ছিল। ভাগাই নেওয়ার পরেও আমরা গ্রামের এমএলএ মীমাংসা করে সেটা মারা মারছিল। হ্যাঁ লইয়া মীমাংসা করে আবার সামাজিকভাবে বিয়ে দিয়েছি 10-12 লাখ টাকা খরচ করে। হ্যাঁ কোনো কাম কাজ আসলো না, তার হ্যাঁ পরে দোকান দিয়ে দিয়েছি। আমরা দোকান দিয়ে দিয়েছি, ঠিক মতো দোকানও যায় না, সবসময় নেশা করে, মানে কোনো নেশা বাদ নেই।
কত বছর আগে বিয়ে হয়েছিল? 6-7 বছর। বর্তমানে মানে আপনার বোন জামাই মানে কোন জায়গাতে আছে? হ্যাঁ সুনামুরা, আমি ওখানে খবর পাইছি যেটা সঠিক, যে সকালবেলা অ্যারেস্ট হয়েছে। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা হয়েছে গত মঙ্গলবারে। মঙ্গলবার জামাই কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ আজকে সকালে অ্যারেস্ট হয়েছে শুনছি। কোন থানার মানে? সুনামুরা আন্ডার। এখন আপনাদের কী চান? আমি চাই আমার বোনে যে কষ্ট হয়ে মারা গেছে, আমার তো এক বোন আর বোন নাই, এত বেশি কষ্ট হয়। ছেলে মেয়ে আছে কি? বাগিনা আছে একজন। বোন জামার নাম কি? সহদেব ভূমি। আপনার বোনের নাম কি? সুমা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি নলছ। আর স্বামীর বাড়ি? সুনামুরা বেজিমারা। ছেলে মেয়ে আছে কি? একজন বাগিনা। রিপোর্ট খবর ত্রিপুরা। ট্রেনের ধাক্কা গুরুতর আহত 9 বছরের এক শিশু। ঘটনা তিশাবাড়ি রেল স্টেশনে। তেলিয়ামুড়া তিশাবাড়ি রেল স্টেশন এলাকায় ধর্মনগর থেকে আগরতলা আসা রেলের ধাক্কায় গুরুতর আহত সুবল সরকার নামে 9 বছরের এক শিশু। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। তার আঘাত গুরুতর হয় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমান জিবি হাসপাতালে চিকিৎসাধীন সুবল সরকার নামে ওই শিশুটি। তারা তিশাবাড়ি ট্রেনটা নামছে, নেমে সেটা বিজের উপরে আইতেছে। আমার ধর্মনগর ট্রেনটা আগরতলার দিকে আইতেছে, তখন তারা যাইতেছে এমন সময় ট্রেনটা এই বিজের উপর তারা আসলো। তো পট করে মনে হয় ট্রেনটা একটু স্লো হয়েছে বা থামছে এমন সময় হ্যাঁ পট করে চাকা নিচে গেছে। যাওয়ার পর এই জায়গাতে ব্যথা হয়েছে, তখন আমার বইনে আবার টানটা বাইট করার পর ট্রেনটা গেছে। ওই একটু ডিলেট হয়েছিল, ওই লেটের সময় ফোর্স চালো ওই বাইক গেছে, বেশিক্ষণ দিয়ে দিয়েছি না। ওই পর থেকে এসে না চাকার মা উপরে কোনো ব্যথা হয়েছে। ব্যথা এইদিকে সিলি হয়েছে, এইদিকে লাগছে প্রায় কোমরের মতো লাগছে। একটা হাড় বোধ একটু ডিস্টার্ব আছে বুকে, আর এইদিকে একটা একটু হাড় একটা একটু বাইরে গেছে এতটুকু। প্রথমে কোন হাসপাতালে নিয়েছেন? প্রথমে তেলিয়ামুড়া, তারপর তেলিয়ামুড়া আবার হচ্ছে আগরতলাতে। এখন অবস্থা কীরকম? মোটামুটি দেখা যাচ্ছে ভালো। কী নাম ওর? নাম কি দা? শুভম সরকার। শুভম সরকার। বয়স কত? কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? তিশাবাড়ির বীজের উপর। রিপোর্ট খবর ত্রিপুরা। রাষ্ট্রীয় সংস্থা বেসরকারি প্রতিবাদে ভারতের স্টেট ইউনিয়নের বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা করা হয়। রাষ্ট্রীয়ত্ব সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদ সভা শুক্রবার সকাল 10:30 নাগাদ ভারতের ট্রেড ইউনিয়ন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে জগন্নাথবাড়ি সংলগ্ন জনগ্রন্থাগারের সামনে সংঘটিত হয় এদিনের প্রতিবাদ সভা। বিমা ক্ষেত্রে বেসরকারীকরণ চলবে না, প্রতিরক্ষা বেসরকারীকরণ চলবে না সহ আরও অন্যান্য দাবিগ্রহ সহ প্রতিবাদ সামিল হয় সিআইটিইউ শ্রমিক সংগঠন। প্রতিবাদ সভা আলোচনা রাখতে গিয়ে শ্রমিক নেতৃত্ব বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় পরিষেবা বিদ্যুৎ পরিষেবা। আগে 56% শেয়ার বিক্রি করা হয়েছে, এখন আবার 10% শেয়ার বিক্রি করা হচ্ছে 66%, যার ফলে বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুৎকে ভিত্তি করে সভ্যতা সংস্কৃতি অন্যতম জিনিস সেখানের মধ্যে আছে। এখন বিদ্যুৎ বেসরকারি করে দেওয়া হচ্ছে বলে প্রতিবাদ সভায় আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তলক, কৃষক সংগঠনের নেতৃত্ব বাবুল দেবনাথ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা। ভাবনা সেখানে করার জন্য আমরা বলার চেষ্টা করছি প্রতিরক্ষা সব দপ্তর পুরোটা বেসরকারিকরণ করা হচ্ছে। আমাদের দেশের বড় পরিষেবা বিদ্যুৎ পরিষেবা, সেই বিদ্যুৎ পরিষেবার আগে 56% শেয়ার বিক্রি করছে, এবার 10% শেয়ার বিক্রি করা হচ্ছে 66%, যার ফলে দেখছেন বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুৎকে ভিত্তি করেই সভ্যতা সংস্কৃতির অন্যতম জিনিস সেখানের মধ্যে আছে। এখন বিদ্যুৎগুলি বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, যার ফলে যারা ইঞ্জিনিয়ার না, প্র্যাকটিস জানে না, তাদের কাছে যাচ্ছে। যদি মিটার নষ্ট হয় বা 5 গুণ দাম। রিপোর্ট খবর ত্রিপুরা। গতকাল গভীর রাতে চোর সন্দেহে গণধোলায় মৃত এক যুবকের। ঘটনা দক্ষিণ জয়পুর পাড়া সংলগ্ন এলাকায়। গতকাল গভীর রাতে চোর সন্দেহে গণধোলায় মৃত এক যুবক। মৃত যুবকের পরিচয় ঠিকানা পাওয়া যায়নি। ঘটনা দক্ষিণ জয়পুর বর্ডার সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে বটতলা ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ। জানা যায় বেশ কিছুদিন ধরে ওই এলাকায় চোরের উৎপাত দিনের পর দিন বৃদ্ধি পায়। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সামান্য একটু বাড়ির নির্যাতনতার সুযোগ পেলে অল্প সময়ে তারা চুরি করে নিয়ে যায় অনেক কিছুই। একটা খবর পাইছি যে একজন প্রথম খবরটা গেছে যে চোর একজন চোরে ধরে বাইন্ধে রাখছে, এরকম একটা খবর গেছে। তখন আমরা গাড়ি ইয়ারএস গাড়ি আর পুলিশ আইছে। পরবর্তী সময় খবরটা পাইছি যে নাকি মারা গেছে। তারপরে আয়া দেখলাম ঠিকই
কেন আটকেছিল তারা লোকটাকে কেন আটকেছিল? এইটা তো এখনো পর্যন্ত বোঝা যাইতেছে না কেন আটকেছিল বা কে মারছে বা কি হয়েছে। এখন আমরা তো বডিটা এই জায়গায় পাওয়া গেছে নদীর পর। কি অবস্থা পাইছেন আপনারা? মৃত অবস্থা এখন তো ডাক্তারে কইতে পারবো মৃত না জীবিত, তবে মৃত বললেই বোঝা যাচ্ছে। নাম কি, পরিচয় পাওয়া গেছে? না কোনো পরিচয় পাওয়া না। এলাকার বলে জানা গেছে না এলাকার হইলে তো নিশ্চয়ই লোকজন থাকতো। কি মনে হইতেছে আপনার প্রাথমিক তদন্তে কি পাইছেন, কেন মারতে পারে এরকম? নিশ্চয়ই রাত্রেবেলা যেহেতু চুরি করতে হয়েছে এইরকমই হইব। এলাকাবাসীর সাথে কথা কইছেন, কি বুঝছেন এলাকাবাসীর সাথে? এলাকাবাসী তো এখনো মুখ খুলতে আসছে না, তবে চুরগুলি সন্দেহ করতেছে সবাই। মানে উনি কি এই মানে ইন্ডিয়ান নাকি পার্শ্ববর্তী তো বর্ডার আছে বাংলাদেশও, কি মনে হইতেছে এখানকার? না তার পরিচয় পাওয়া গেছে না এখন? না কোনো পরিচয় নেই। এলাকাবাসী কেউ চিনতে পারছে? না কোনো এলাকাবাসী তো কোনো চিনতে পারছে না এখনো। আপনারা কি ফোন করছে? এলাকা থেকে ফোন করছে যে একটা চুর আটকে রাখছে। আর একে জীবিত পাইছেন না মৃত অবস্থা? মৃত অবস্থায় তো দেখলাম। শরীরে কিছু জামা কাপড় কিছু আছে? নাই, খালি। কেউ চিনতে পারছে না? না কার বাড়িতে ঢুকছে কিছু? না এরকম তো এখন কিটা প্ল্যান করছে না মানে প্রশাসন? আমরা তো বডিটা নিয়ে যাবো মর্গে নিয়ে রাখবো। রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রাতে আদালতে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কক্ষে আবারও চুরি। বুধবার গভীর রাতে বার থেকে চুরি হয়েছে কয়েকটি পাখা। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক কিন্তু একথা স্বীকার করেছেন। পশ্চিম থানার অভিযোগ জানানো হয়েছে, সম্প্রতি সময়ে আদালতে 4 বার চুরি হয়েছে। নিরাপত্তাহীন হয়ে উঠেছে আদালত চত্বর। যদিও আদালতে 24 ঘন্টা পুলিশ থাকেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 3টি ফ্যান চুরি হয়ে যায়, একটি ফ্যানকে ওরা নষ্ট করে দেখিয়ে রেখেছে। রাত্রেবেলা চোর ঢুকেছিল এবং এগুলি চুরি হয়ে গেছে অ্যাকর্ডিংলি আমরা জানিয়েছি। এবং গত 1 মাস ধরে আমরা লক্ষ্য করছি বাড়ির থেকে একটা জলের পাম্প আগে একবার চুরি হয়ে গিয়েছিল। আমরা পশ্চিম থানাকে জানাই। আমাদের এখানে একটা হোটেল আছে, খাবার জিনিস, সিলিন্ডার, গ্যাস, ওর গ্যাসের সব আয়োজন, রান্নার আয়োজন সব চুরি হয়ে গেছে। এখানে একটা ফিল্টার ছিল, এগুলি চুরি হয়ে যাচ্ছে। গত 1 মাসে 1.5 মাসে প্রায় 3-4 বার চুরি হয়ে গেছে আমাদের আদালতে। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু চোরকে আটকানো যাচ্ছে না। দেখা যাচ্ছে রেগুলার চুরি হয়ে যাচ্ছে না। আদালত চত্বর একদম মানে নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো সিসি ক্যামেরা কি রয়েছে চত্বরে? এই জায়গাতে ঠিক সিসি ক্যামেরাটা নেই, তারপরে হয়তো ছবিটা ধরা পড়েনি, কিন্তু রেগুলার চুরি হচ্ছে। আমরা রেগুলারলি জানিয়ে যাচ্ছি থানা পুলিশ। কতবার চুরি হয়েছে? 4 থেকে 5 বার হলো। রাতে পুলিশের টহলদারি থাকেন এখানে? না, এখানে পুলিশের টহলদারি থাকলে তো চুরি হওয়ার কথা নয়। পুলিশের কোনো মানে গার্ড টার্ড রয়েছে কি এখান থেকে? বাইরে থাকে কিনা আমি জানি না, কিন্তু এখানে আমরা বারবার বলেছিলাম যে একদম গার্ড রাখার কথা সামনে থেকে। রেখেছে কিনা আমি জানি না, থাকলে তো চুরি হওয়ার কথা ছিল না। ফ্যান ছাড়াও কি আরো কোনো জিনিস চুরি হয়েছে? আগে ফিল্টার চুরি হয়েছে, ওর গ্যাসের জিনিস চুরি হয়েছে দোকানের। নথিপত্র কি কিছু চুরি হয়েছে? নথিপত্র ভিতরে। আপনারা কি চাইতেছেন? আমরা বিচার চাই, এরকম ভাবে লোক চাই যাতে চুরি না হয়। অ্যাটলিস্ট চুরিটা আটকানোর দরকার। রোজ চুরি হয়ে গেলে কি করে হবে? যদি এরকম ঘটনা হয় তাহলে কি একটু দিকে দাঁড়ানো হয়? এদিকে দাঁড়ানো হয়। এখানে কোর্ট চত্বরে বিভিন্ন নথিপত্র, অনেক দামি জিনিস আছে। এদের যদি প্রোটেকশনটা না থাকে তাহলে তো অনেক সময় অনেক রেকর্ড চুরি হয়ে যাবে। তখন কে দায়বদ্ধ হবে? প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত। এটা কি দল হয়? বার অ্যাসোসিয়েশন অফিস, সঙ্গেই তো কোর্ট। রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ক্লাবগুলি এবং পাড়াগুলিতে শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপ সজ্জা তৈরিতে হচ্ছে ব্যস্ত পূজা কমিটিগুলি। বক্সনগর ক্লাবগুলি এবং পাড়াগুলিতে শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপ সজ্জা তৈরিতে ব্যস্ত পূজা কমিটিগুলি। হাতে মাত্র আর 4 দিন বাকি রয়েছে, তারপরে দরজায় করা নাড়ছে সার্বজনীন দুর্গা উৎসব। কদিন পরে দেবীপক্ষের সূচনা, তারপরে বাঙালি আনন্দে মেতে উঠবেন। চারদিকে পুজোর গন্ধ, আকাশে সাদা মেঘের ফেলা, প্রকৃতি যেন মা আসছে ধরাধামে সাজো সাজো রব। বাস্তব রূপ দিতে রাত দিন একাকার করে যা কাজ করছে কাঠমিস্ত্রি এবং প্যান্ডেল নির্মাণের শ্রমিকরা আর মৃৎশিল্পীরা ব্যস্ত শেষ তুলি টানে। জোর কদমে চলছে প্রস্তুতি। বক্সনগর এলাকায় জাতি, উপজাতি এবং সংখ্যালঘু লোকের বসবাস। কলমচুরা থানার অধীনে বিগত বৎসর 41টি দুর্গাপূজা হয়েছিল। এই বৎসর পূজার সংখ্যা হলো 37টি। গত বছর থেকে 4টি কমেছে। 30টি দুর্গাপূজা হচ্ছে পাড়ায়। বাজার, বিভিন্ন সামাজিক সংস্থা এবং ক্লাবগুলি মিলে বারোয়ারির ঐতিহ্যবাহী পূজার সংখ্যা হচ্ছে 60টি। যে 4খানা পূজা এবছর হবে না সেগুলি হলো কলমচুরা থানার মোড়া, দয়ালপাড়া ভিলেজ, আশাবাড়ি, রহিমপুর। এই জায়গাগুলির মধ্যে পূজা না হওয়ার কারণে হিসেবে উল্লেখ করা হয়েছে মহামারী, করোনা এবং আর্থিক প্রকোপ আর কিছুটা অনৈক্যের ছবি।
কিন্তু অধিকাংশ ক্লাব বা সংস্থা সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে আলোচনা করে জানা যায় এবার পুজোর বাজেট 1 হইতে 1.5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। হাতে গোনা 4টি ক্লাবের বাজেট 3 থেকে 4 লক্ষ হবে। পূজার আমাদের কোভিড পরিস্থিতির কারণে যদিও একটু আমরা করতে একটু অসুবিধা হচ্ছে, তারপরও এলাকার জনসাধারণের দীর্ঘ 50 বছর এখানে পূজা দেখার যেই অনুভূতিটা, সেই কারণে আমরা কোভিড পরিস্থিতির মোকাবেলাটা মাথায় রেখে, আইনের বিষয়গুলিও মাথায় রেখে আমরা যত মাস্ক স্যানিটাইজ ব্যবহার করিয়ে তারপরে পূজার উপভোগটা করার জন্য সকল মানুষের প্রতি একটা আহ্বান থাকবে। ক্লাবের মূল আকর্ষণটা কি এবার? এবারে আমাদের বিশেষ আকর্ষণ বিগত কয়েক বছর আমরা এনেছি এই মানব মূর্তি, যেটা মায়ের আরাধনা কিভাবে মা অসুর বধ করেছিল এইসব জিনিসটি আমরা দেখাই, দেখিয়ে মানুষকে উপভোগ করানোর দেওয়ার একটু চেষ্টা করি। উদ্যোগে পাবলিকের জন্য কি কি করেছেন বিগত দিনে? হ্যাঁ, বিগত দিনে আমরা ক্লাবের পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে আমরা ভ্যাকসিনেশন করিয়েছি, কোভিড টেস্ট করিয়েছি, 130 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবারও আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করব। পূজা চলাকালীন 5 দিন ব্যাপী জারি থাকবে। বুধবার মহালয়া সন্ধ্যায় সাবরুমের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়িতে নবদুর্গার পুজো শুরু হয়, চলবে 10 দিন যাবৎ। দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে বুধবার নবদুর্গা পূজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়। নবদুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায়, সাতচাঁদ পঞ্চায়েতের সমিতি ভাইস চেয়ারম্যান রূপঙ্কর দে, সাবরুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক, দৈত্যেশ্বরী কালীবাড়ি কমিটির সম্পাদক রাজা রায় চৌধুরী। দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নবদুর্গা পূজার উদ্বোধন হয়, যা আগামী 10 দিন যাবৎ চলবে। সাবরুম দৈত্যেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে নতুন সাবরুম সামাজিক সংস্থার পক্ষ থেকে পুণ্যার্থীদের 10 দিন যাবৎ পানীয় জল পরিবেশন করা হবে। দৈত্যেশ্বরী কালী মন্দিরের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের 100 বছর পুরনো এই কালী মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এই দুর্গাপূজার এবার আকর্ষণ হচ্ছে নবদুর্গা পূজা, যেটা আগামী 10 দিন ধরে চলবে। আজকে মহালয়ার পুণ্যতিথিতে এই শুভ উদ্বোধন হয়েছে। আগামী অষ্টমীতে মায়ের ভোগের আয়োজন করা হয়েছে এবং নবমীতে মহাপ্রসাদ, দশমীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে। আর করোনাবিধি মেনে সম্পূর্ণ আমরা স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে সবাইকে ভিতরে এন্ট্রি দিচ্ছি। আর সবার কাছে অনুরোধ, সমস্ত ত্রিপুরাবাসীকে এই প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা সাবরুম দৈত্যেশ্বরী কালী মন্দিরের পক্ষ থেকে। রিপোর্ট খবর ত্রিপুরা।